হ্যালো বাচ্চারা, কেমন আছো বলো? আমাদের কিন্তু কোশ্চেন ব্যাংক শুরু হয়ে গেছে। তোমরা যারা ক্লাস 8-এ পড়ো, একদম প্রথম চ্যাপ্টারটা যেটা ছিল বলচাপ, আশা করি অনেকেরই পড়া হয়ে গেছে। আই হোপ সকলেরই পড়া হয়ে গেছে। তো তাই আমরা কোশ্চেন ব্যাংক কিন্তু শুরু করে দিয়েছি এবং কোশ্চেন ব্যাংকের ফার্স্ট চ্যাপ্টার থেকে যা যা কোশ্চেন আছে সেইটা নিয়ে আমরা আলোচনা করব বলেছিলাম। তার ফার্স্ট যে পার্টটা সেটা অলরেডি চলে এসেছে, তোমরা গিয়ে প্লেলিস্ট চেক করতে পারো বা পুরোনো ভিডিওগুলো চেক করতে পারো। আর আজকে আমরা পার্ট 2 নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ পার্ট 2 লেখা আছে ফোর্স অ্যান্ড প্রেসার, বল ও চাপ, এই চ্যাপ্টারটা থেকে। আজকে কিন্তু শুধুমাত্র যেগুলো একটু বড় 2 নম্বরের প্রশ্নগুলো এসএকিউ যেগুলো, সেগুলো কিন্তু আমরা আলোচনা করব। তো কোনো একটা তরলে কোনো কঠিন বস্তু ডোবালে যতটা ডোবাবো, তো সে তো একটা কোনো জায়গা নেবে, মানে যতটা তরল অপসারিত করছে, অর্থাৎ যে পরিমাণ আয়তনটা ডুবছে সেই আয়তনের যে তরলটা আছে তার যা ওজন সেটি হচ্ছে প্লবতা বলের সমান। কোনো তলের উপর কোনো স্থির বস্তু গতিশীল হলে অথবা গতিশীল হওয়ার উপক্রম করলে তখন প্রযুক্ত বলের বিপরীতে স্পর্শতল বরাবর যে বিপরীতমুখী বল ক্রিয়া করে তাকে বলা হচ্ছে ঘর্ষণ বল। তো মোট বলতে এখানে এই নয় যে নিচের দিকে 5 নিউটন, উপরের দিকে 5 নিউটন, তাহলে মোট 5 5 10 হবে, তা নয়। এখানে কিন্তু ডিরেকশনটা ম্যাটার করে। দুটো যদি একই মানের বল বিপরীত মুখে ক্রিয়া করে তাহলে প্রতিমিত হয়ে যায়, আমরা পড়েছি কিন্তু, মনে আছে তো? দেখো এখানে কি বলেছে, প্লবতা সংক্রান্ত বিজ্ঞানে আর্কিমিডিসের সূত্রটি বিবৃত করো। তো আর্কিমিডিসের সূত্রটা কি ছিল? আর্কিমিডিসের সূত্রটা এরকম ছিল, আমি যদি একটা এরকম জলপূর্ণ পাত্র রাখি, তাহলে আমি কোনো একটা বস্তু যদি ডোবাই, তাহলে সেই বস্তুটা যতটা ডুববে এই এই যে ভলিউমটা, এই ভলিউমের জলটা কিন্তু নিচে পড়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা কি হবে, মানে এখানে যদি আমি ধরি আর একটা কোনো জলে, সেখানে দেখবে জলটা কিন্তু সেই একই ভলিউমের জলই কিন্তু থাকছে। তাহলে প্রশ্নটা কি হলো, মানে উত্তরটা কি হবে? কোনো তরলে যদি কোনো একটি কঠিন বস্তু ডোবানো যায়, তাহলে বস্তুটি যতটা ডোবানো হবে বা ওখানে নিমজ্জিত করলে বলা আছে, আমি এখন একদম ঘরের ভাষায় তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় সেইভাবে বলছি। তো কোনো একটা তরলে কোনো কঠিন বস্তু ডোবালে যতটা ডোবাবো, তো সে তো একটা কোনো জায়গা নেবে, তো কার জায়গা নেবে? তরল যতটা ছিল ততটা। তো বেসিক্যালি তরল যতটা ছিল ততটাই, মানে যতটা তরল অপসারিত করছে, অর্থাৎ যে পরিমাণ আয়তনটা ডুবছে সেই আয়তনের যে তরলটা আছে তার যা ওজন সেটি হচ্ছে প্লবতা বলের সমান। এইটা হচ্ছে, তাই তো? এইটাই তো ব্যাপার, মেন ব্যাপারটা। তাহলে কি বলা যাবে, কোনো তরলে কোনো কঠিন বস্তু নিমজ্জিত করলে বস্তুটি দ্বারা অপসারিত তরলের ওজনই বস্তুর ওপরে প্রযুক্ত প্লবতা বলের মান। ক্লিয়ার? বোঝা গেছে? ভেরি গুড। এরপরে আছে একটি ছোট, এটা তাহলে আমাদের হয়ে গেল। এরপরে আমাদের আছে একটি ছোট পেরেকের টুকরো বালতির জলে ফেলে সেটি ডুবে যায়, অথচ পেরেকের চাইতে অনেক ভারী একটি স্টিলের বালতি যদি বালতির জলে ভাসে কেন? প্রশ্নটা খুবই সোজা। ধরো একটা আমাদের এরকম বালতি আছে, ঠিক আছে? এখন বালতি যে আছে, আমি যদি একটা পেরেক দিই, তা পেরেকটা কতটুকু তার হচ্ছে তরল অপসারিত করছে? দেখো তো, এইটুকু তরল অপসারিত করছে। তো এর জন্য এর যা ওয়েট হবে নিচের দিকে, আর উপরের দিকে যা তোমার এটা কি FB1 দিই, যেটা বুয়ান্ট ফোর্স বা প্লবতা বল বলা হয়, তাহলে এর যা ওয়েট হবে তার থেকে বুয়ান্ট ফোর্সটা কম, ওয়েট বেশি। পৃথিবী একে বেশি বলে টানছে, জল যতটা না একে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করছে, তার থেকে বেশি বল প্রয়োগ করছে পৃথিবী। তো স্বাভাবিকভাবে তুমি ধরো একটা পেন আছে, একে নিচের দিকে বেশি বল দিচ্ছ আর উপরের দিকে কম বল দিচ্ছ, তাহলে পেনটা কোন দিকে যাবে? বেশি বল যেদিকে সেই দিকেই যাবে, এ তো স্বাভাবিক ব্যাপার। আর এইটাকে আমরা কি জানি, লব্ধি বল হিসেবে জেনেছি, তাই না? তো এখানে কিন্তু তাই ওয়েটটা যেহেতু বেশি হচ্ছে তাই এটা পড়ে যাবে। তো তোমরা কিভাবে লিখবে না, পেরেক যেহেতু খুব কম আয়তনের হয়, তাহলে ওই সে যে আয়তনে জল অপসারিত করে, বা এখানে জল বলেছে তো, জল, হ্যাঁ, তাহলে পেরেকটি যে আয়তনে জল অপসারিত করে সেই আয়তনের জলের ওজন পেরেকটির ওজনের থেকে কম হয়। ফলে জল ওই পেরেকটির ওপরে যে যথার্থ বা কি বলবো সাফিসিয়েন্ট এনাফ, মানে যথেষ্ট পরিমাণে কিন্তু প্লবতা বল দিতে পারে না। ফলস্বরূপ পেরেকটির ওজন প্লবতা বলের তুলনায় বেশি হয়ে যায়, ফলে সেটা পড়ে যায়। ক্লিয়ার হয়ে গেল, পেরেকের গল্প শেষ। এবার সেই একই জিনিসটা আমি যদি একটা স্টিলের বাটি দিয়ে করি, কি হবে বাবু? দেখো স্টিলের বাটি আমার এরকম একটা ধরো স্টিলের বাটি আমি রেখেছি, তাহলে সাপোজ এতটা ডুবে আছে, তাহলে এই লেভেলে তো জলের লেভেলটা ছিল, তাহলে এই যে পোর্শনটা যে ডট 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 করে যেটা দিচ্ছি, এই পোর্শনটা তাহলে কি হচ্ছে, নিচের এই পোর্শনটা জল থাকার কথা ছিল, কিন্তু স্টিলের বাটিটা জলটাকে অপসারিত করে দিচ্ছে। এখন কথা হচ্ছে, স্টিলের বাটি পেরেকের থেকে অনেক ভারী, সেটা আমরাও জানি, জল নিজেও জানে, কিন্তু যেহেতু আমরা পড়েছি যে আচ্ছা এর হয়তো নিচের দিকে ওয়েটটা কাজ করছে, এখন আমরা যেহেতু পড়েছি যে বাটিটা বা যে কোনো বস্তু যতটা তরল অপসারিত করে তার ওজন হচ্ছে প্লবতা বলের সমান, এখন দেখা যাবে
এ যেহেতু অনেকটা বেশি পরিমাণ জল অপসারিত করছে, তাহলে সেই জলের ওজন অর্থাৎ প্লবতা বল কিন্তু বেশি হবে। যেহেতু এখানে প্লবতা বলটা আমার ওয়েটের থেকে বেশি, বস্তুর ওজনের থেকে বেশি, তাহলে সে ভাসিয়ে রাখবে। আর এখানে কেন হচ্ছিল, এখানে হচ্ছে যে প্লবতা বলটা ছিল সেটা কিন্তু বস্তুর ওজনের থেকে কম, তাই এটা নিচের দিকে পড়ে যাচ্ছিল। আর এখানে যেহেতু আলটিমেট উপরের দিকের বলটা বেশি, কারণ এই যেহেতু FB2টা বেশি, তার মানে বস্তুর উপর প্লবতা বলটাই বেশি আর ওজনটা কম, তাহলে এখানে কিন্তু উপরের দিকেই আমার জিনিসটা ভেসে থাকবে, উপরের দিকেই আলটিমেট বলটা প্রযুক্ত হবে, ফলস্বরূপ এটা কিন্তু ভেসে থাকবে। এই হচ্ছে ব্যাপার, বোঝা গেছে? আশা করি ক্লিয়ার। কি সমস্যা হচ্ছে? তো তোমরা যারা আমার এই অনলাইনে স্টুডেন্ট, যারা ইউটিউবে দেখছো, তারা ভালো করে জিনিসগুলো শুনে রাখো, কারণ তোমরা কিন্তু এই ভিডিওগুলো দেখে দেখেই তোমাদের চর্চা হয়ে যাবে, যা যা পড়েছো সেটা পুরনো পড়াগুলো মনে পড়ে যাবে। হ্যাঁ, আর তাছাড়া আমরা কোশ্চেন ব্যাংকে পুরো মানে যত কোশ্চেন আছে প্রায় সবটাই নিয়ে নিয়েছি, ইম্পর্টেন্ট দেখে, যেগুলো রিপিটিং সেগুলো বাদ দিয়ে দিয়েছি, বা যেগুলো একই ধরনের সেগুলো বাদ দিয়ে দিয়েছি। কিন্তু মানে প্রায় যেগুলো ইম্পর্টেন্ট জিনিস সেগুলো আমরা সবটাই এখানে আলোচনা করিয়ে দিচ্ছি। তাহলে এইটা একটা ভিডিও আলোচনা দেখা মানে কিন্তু তোমার পুরো চ্যাপ্টার 1 থেকে কোশ্চেন ব্যাংকে যা যা কোশ্চেন আছে 2 নম্বরে সবগুলো একদিনে হয়ে যাবে, বোঝা গেছে? আর তোমরা যারা আমাদের দিশা ব্যাচের স্টুডেন্ট, তারা তো তোমরা অলরেডি পিডিএফটা তোমাদের অ্যাপে পেয়ে যাবে। যারা ইউটিউবে দেখছো তাদের ক্ষেত্রে কিছু করার নেই, কারণ তোমাদেরকে পিডিএফ পাঠানোর আমার কাছে উপায় নেই। তো পিডিএফ পেতে গেলে বা এরকম ক্লাস পেতে গেলে তোমাদের বঙ্গিষ্টির সাথে যুক্ত হতেই হবে, দিশা ব্যাচটা নিতে হবে। তো ইটস ওকে, চলো তারপরে বাকিটা পড়াশোনায় আবার ফেরা যাক নাকি। দেখো, কোনো বস্তুর ভর 100 গ্রাম হলে বস্তুর ওজন কত হবে? দেখো, আমরা সবসময় পড়েছি বল মানে কি হচ্ছে বাবু, বল মানে হচ্ছে বস্তুর ভর ইন্টু ত্বরণ। এখানে যখন ওজন হয় তখন কি আমরা সেখানে ত্বরণটাকে কি লিখি? ত্বরণটাকে আমরা অভিকর্ষজ ত্বরণ নিয়ে লিখি, জানি তো। তাহলে এখানে বলে দিয়েছে অভিকর্ষজ ত্বরণ হচ্ছে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, আর বস্তুর ভর বলে দিয়েছে 100 গ্রাম। তাহলে আমাদের বস্তুর ভরটা কত? বস্তুর ভর হচ্ছে আমাদের 100 গ্রাম, আর জির ভ্যালুটা হচ্ছে 1 মিনিট, জির ভ্যালুটা হচ্ছে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখন আমাদের ওয়েটটা কত হবে? ওয়েট সমান আমরা জানি এম ইন্টু জি। তাহলে এম ইন্টু যদি জি করি, এম এর দেখো 100 গ্রাম, দুটোই কিন্তু সিজিএসে আছে, এটাও গ্রাম এটাও গ্রাম, এই যে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার দুটোই সিজিএসে আছে, তাই কিন্তু আমাদেরকে আর কেজি ফেজিতে কোথাও কনভার্ট করতে হচ্ছে না। তাহলে যেহেতু সিজিএসে আছে, তাহলে এমটা কি হলো 100 গ্রাম, আর জিটা হয়ে যাচ্ছে 980। তাহলে আমার এখানে এটা তো অ্যাকচুয়ালি বল, তাহলে এটা কি হবে? ডাইন হবে না? তো হলো, তাহলে আমার এখানে হয়ে যাবে 98000 ডাইন। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এটাই তাহলে হচ্ছে আমাদের বস্তুর ওজন কত, এইটাই হচ্ছে আমাদের বস্তুর ওজন 98,000 ডাইন। ক্লিয়ার হয়েছে? আশা করি বুঝতে পেরেছো, এটা প্রবলেম হওয়ার কথা নয়। হ্যাঁ, প্রবলেম কোথায় হতো? যদি বলে দিত 100 গ্রাম হলে বস্তুর ওজন কত, দিয়ে অভিকর্ষজ ত্বরণ বলে দিত 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেইটা হলে সমস্যা হতো। কারণ তখন যদি তোমরা ফট করে 100 গুণ করে দিতে, একদম গোলমাল হয়ে যেত। 100 গ্রাম আছে, এটা কিন্তু সিজিএসএ, এসআইতে করতে গেলে 0.1 গ্রাম করতে হবে। তো সেই জিনিসগুলো কিন্তু তোমরা মাথায় রাখবে ভালো করে। আশা করি এরকম অঙ্ক আরও পরে আছে, ঠিক আছে, দেখা যাক কি হয়। এরপরে কি আছে? এরপরে আছে আমাদের ঘর্ষণ বল। কি ঘর্ষণ বল? কি, কোনো তলের উপরে একটা যদি বস্তু রেখে দেওয়া হয়, দিয়ে সেই বস্তুটাকে যদি আমরা টেনে সেটাকে গতিশীল করি অথবা গতিশীল করার চেষ্টা করি, ঠিক আছে, তখন এই স্পর্শতল বরাবর একটা বিপরীতমুখী বল প্রযুক্ত হয়। এই যে বিপরীতমুখী বল প্রযুক্ত হচ্ছে, এইটাকেই বলা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। আর আমরা যেটা দিচ্ছি সেটা তো আমরা নর্মাল একটা যে কোনো ফোর্স দিয়ে টানছি। তাহলে ঘর্ষণ বল কি না, কোনো তলের উপরে থাকা কোনো কঠিন বস্তু, অবশ্যই এটা ঘর্ষণ বলটা কঠিন বস্তু হবে, অবশ্য কঠিন না বললেও চলে, তুমি জাস্ট এইটাই বলে দিতে পারো কোনো স্থির বস্তু। তো কোনো তলের ওপরে কোনো স্থির বস্তু যখন থাকে, তো সেই স্থির বস্তু চলতে শুরু করলে বা গতিশীল হওয়ার উপক্রম করলে, উপক্রম মানে ধরো আমি ঠেলা দিচ্ছি, গতিশীল হয়নি কিন্তু তখন আমি জাস্ট ঠেলা দিচ্ছি একটু একটু করে, তো সেটাও কি, তাহলে সে গতিশীল আর উপক্রম করছে, আর একটু ঠেলুক দিলে গতিশীল হয়ে যাবে, আর একটু বলটা প্রয়োগ করুক দিলে গতিশীল হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তাহলে কোনো তলের উপর কোনো স্থির বস্তু গতিশীল হলে অথবা গতিশীল হওয়ার উপক্রম করলে, তখন প্রযুক্ত বলের বিপরীতে স্পর্শতল বরাবর যে বিপরীতমুখী বল ক্রিয়া করে, তাকে বলা হচ্ছে ঘর্ষণ বল। ক্লিয়ার? আশা করি সকলে বুঝতে পেরেছো, ভেরি গুড। নেক্সট, এরপরে আছে টেবিলের ওপরে আমি 10 কেজি ভরের একটি ব্লক আছে, তো টেবিলের উপর তা কত বল প্রয়োগ করেছে? খুব ভালো কথা,
একটা আমার এরকম টেবিল আছে, তাই তো? এই টেবিল আছে, এর ওপরে আমার একটা বস্তু আছে। এখন বস্তুটার আমরা বল বলে দিচ্ছি বাবু, বল বলছি, ভর বলে দিচ্ছি আমি 10 কেজি। খুব ভালো কথা। এখন একটা বস্তু আছে, তাকে কি কেউ টানছে না? কেউ না টানুক, পৃথিবী হচ্ছে সকলকে ভালোবাসে, পৃথিবী আমাদের মা বলি না। তো পৃথিবী আমাদের সকলকে ভালোবাসে, তাই পৃথিবী নিজের দিকে টানে। তো পৃথিবী যেহেতু আমাদের নিজের দিকে টানে, তাই এই বস্তুটাকেও কিন্তু নিজের দিকে টানবে। এবং পৃথিবী যে বল দিয়ে কোনো বস্তুকে নিজের দিকে টানে তাকে আমরা বলি ওজন, তাই তো? তাহলে এর ওজন সমান কি জানি আমরা? ওজন সমান হচ্ছে m×g, আর সেটাই হচ্ছে পৃথিবী এই বস্তুটাকে ওই বল দিয়ে নিচের দিকে টানছে। তার মানে এই বস্তুটা টেবিলের উপর ওই বলটা প্রয়োগ করবে। তাহলে আমি w সমান mg যদি বের করি তাহলেই হয়ে যাবে। এবার দেখো এমটা আমার আছে কেজিতে, তার মানে এসআইতে আছে, তাহলে 10 বসাও, 9 জি এর ভ্যালু নাও 9.8, আর তাহলে এখানে কি হবে? এসআইতে বলের ইউনিট হয় নিউটন। তাহলে দেখো 10 × 9.8 করলে আমার চলে আসছে 98 নিউটন। তাহলে এইটাই হচ্ছে আমার কত বল প্রয়োগ করেছে, এই যে কত বল প্রয়োগ করেছে এইটা। তারপরে কোশ্চেন বলছে টেবিলের উপর ব্লকটি কত চাপ প্রয়োগ করে। 1 মিনিট, এই কোশ্চেনটা না এখানে হবে না, বুঝলে? এটা করা যাবে না, কারণ কত চাপ প্রয়োগ করে বলেছে। এখানে কোনো চাপ করতে গেলে আমরা কি জানি? চাপ সমান আমরা জানি প্রেসার সমান ফোর্স বাই এরিয়া। এখানে ফোর্সটা তো দেওয়া আছে, কিন্তু এরিয়াটা কিন্তু দেওয়া নেই। এরিয়া যেহেতু দেওয়া নেই, তাহলে এখানে কিন্তু প্রেসার বের করা যাবে না। এটা হয় তোমাকে বলে দিতে হতো যে ব্লকটা আছে তার স্পর্শকালে ক্ষেত্রফল কত, সেরকম বলে দিতে পারতো। অথবা যদি ঘনক বা আয়তঘন হয় তাহলে তার ডাইমেনশন দিয়ে দিতে পারতো, যে তার দৈর্ঘ্য 5, প্রস্থ 6, হোয়াটএভার কিছু একটা। তাহলে আমাকে সেরকমভাবে করতে হতো, যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে দিলে আমরা স্পর্শতলে ক্ষেত্রফলটা পেয়ে যেতাম। কিন্তু না, এখানে ওটা মিসিং আছে, এই কোশ্চেনটা হবে না। মানে কত চাপ প্রয়োগ করবে এরকম বলা যাবে না। ওকে, বেশ। এবার বলেছে কি, এবার নেক্সট কোশ্চেন হচ্ছে একটি ভাসমান বস্তু আপাতভাবে ওজনহীন। এখন ওজন কাকে বলে এইটা তোমরা বলো তো। ওজন বলতে আমরা কি বুঝি? ওজন বলতে সাধারণত আমরা বুঝি যে পৃথিবী তাকে যে বল দিয়ে টানছে, তাই তো? এবং তুমি বলবে, যখন পুরোটা বোঝাবো তবে তুমি এই প্রশ্নটা করবে যে স্যার তাই যদি হয় তাহলে পৃথিবী কি ওকে টানছে না? টানছে, সেই জন্যই কথাটা আপাত আছে। তো বেসিক্যালি এটা বোঝো, তো আমাদের ওজন আছে। ধরো তোমাকে তোমার বাড়িতে বলেছে, বাবুরে আজকে না মায়ের হাতে একটু ব্যথা, তুই এই বালতিটা একটু তুলে দে তো। বালতিটার ওজন যে আছে তুমি বুঝবে কি করে? পৃথিবী টানছে, টানুক। পৃথিবী আমি বলেছি সকলের মা, আর মা আমাদেরকে যেভাবে ভালোবাসে সবসময় সকল সন্তানকে একইভাবে, পৃথিবীও কিন্তু একটা গ্যাসের কণা থেকে শুরু করে মানুষ থেকে শুরু করে ট্রেন বাস সবাইকেই কিন্তু ভালোবেসে নিজের দিকে টেনে নেয়। তো সে কিন্তু জলের বালতিটাকেও ছাড় দেবে না, সে জলের বালতিটাকেও টানবে। তাহলে পৃথিবী তো জলের বালতিটাকে টানছে, তুমি বুঝবে কি করে যে ওর ওজন আছে? তোমাকে একটা 5 লিটারের একটা জলের বালতি দিয়ে দেওয়া হলো আর একটা 10 লিটারের জলের বালতি দিয়ে দেওয়া হলো, তোমার হাতে কার ওজন বেশি মনে হবে? অবশ্যই 10 লিটার। কিন্তু কেন? কারণ 10 লিটার বালতির জল যেটা আছে তার ভর বেশি, তাকে পৃথিবী বেশি বল দিয়ে টানছে। এগেন সেম কোশ্চেন, খুব ভালো কথা, তুমি বুঝছো কি করে? কারণ ওই বালতিটা তুমি যে হাতে ধরেছো, তোমার এই হাতের ওপর একটা নিম্নমুখী বল দিচ্ছে, তাই তুমি ওজনটা বুঝতে পারছো। পৃথিবী তো টানছে, সবাইকেই টানছে, বাট আমরা বুঝি কি করে? কোনো একটা ধরো টেবিলের ওপরে তুমি অনেকটা বই রেখে দিয়েছো, তাহলে বইয়ের ওজনটা টেবিলের উপর পড়ছে, সেটা বুঝবো কি করে? টেবিলের ওপরে ওই নিম্নমুখী বলটা প্রযুক্ত হচ্ছে বলে, তাই তো? তো এবার দেখো ভাসমান বস্তুর ক্ষেত্রে কনসেপ্টটা কি হয়। ধরো এরকম আমার একটা গামলা আছে, তাতে জল আছে। এখন বস্তুটা যদি এরকমভাবে রাখতে পারি, এটা আংশিক নিমজ্জিত অবস্থায় আছে, এই যদি আমাদের বস্তুটা হয়, তাহলে এই বস্তুটার কিন্তু একটা ওজন আছে। এই বস্তুটা সাপোজ এম ভর নিয়ে আছে, তাহলে এর যে নিচের দিকে যে ডব্লিউটা কাজ করবে সেটা এমজি। যদি আমার সেটা লাগছে না, ডব্লিউটা হচ্ছে এমজি, নিচের দিকে কাজ করছে। এবং এ সাপোজ কোনো একটা ভি আয়তনের একটা জলকে অপসারিত করেছে, তাহলে এর উপরের দিকে যে বলটা কাজ করছে সেটা কিন্তু এই ভি আয়তনের জলের যে ওজন সেইটা, মানে বেসিক্যালি আমরা প্লবতা বল যেটা বলি। এখন দেখো এই যে ভাসছে, ভাসনের শর্ত কি? ভাসবে কখন? যখন ওর মধ্যে লব্ধি বল শূন্য হবে। তাহলে লব্ধি বল শূন্য হতে গেলে দেখো আমার এফ বি সমান কিন্তু ডব্লিউ, খেয়াল করে দেখো এটা কিন্তু আমরা পড়ে এসেছিলাম। ঠিক আছে, বাদ দাও, আলটিমেট ভাসছে তো। তাহলে ভাসমান বস্তুর ক্ষেত্রে বস্তুর উপর মোট প্রযুক্ত বল বা লব্ধি বলটা কত হবে বলো তো? মোট বলতে এখানে এই নয় যে নিচের দিকে 5 নিউটন উপরের দিকে 5 নিউটন, তাহলে মোট 5 5 10 হবে, তা নয়।
এখানে কিন্তু ডিরেকশনটা ম্যাটার করে। দুটো যদি একই মানের বল বিপরীত মুখে ক্রিয়া করে তাহলে প্রতিমিত হয়ে যায়, আমরা পড়েছি কিন্তু, মনে আছে তো? প্রতিমিত বল, অপ্রতিমিত বল, হ্যাঁ মনে আছে তো? ওইটাই। তো এখানেও তাই, একটা ভাসমান বস্তু বলে দিয়েছে মানে এর উপরে প্রযুক্ত লব্ধি বল শূন্য। তো লব্ধি বল শূন্য মানে এই বস্তুটা এই জলের অণুগুলোর উপরে নিম্নমুখে যে বলটা দিচ্ছে, জলের অণুগুলো বা টোটাল জলটাই তার উপরে সেই ঊর্ধ্বমুখী বল দিচ্ছে। তাহলে ওর যে বলটা, ওর যে ওয়েটটা বা ওর যে নিম্নমুখী বলটা, সেটা কি আদৌ তার প্রযুক্ত হচ্ছে কোথাও? হচ্ছে না, তো লব্ধি বল শূন্য। সেই কারণে বলা হয় যেহেতু ভাসমান বস্তু, তুমি ধরো না কি বলা যায়, একটা ধরো বাটি ভাসছে, তোমরা এক্সপেরিমেন্ট করতে পারো, একটা হয়তো বাটি ভাসিয়ে দিলে, বাটিটাকে তুমি এমনি হাতে ধরে রাখো, বুঝতে পারবে যে কিছু একটা ওয়েট আছে। কিন্তু জলে ভাসিয়ে দিয়ে তুমি তারপর সেই বাটির নিচে যা হাত দিয়ে রাখো, তুমি কোনো কিছু বুঝতে পারবে? বাটির নিচে যদি তুমি হাত দিয়ে টাচ করে রাখো, তুমি কোনো ওজনই ফিল করবে না, কারণ ওর উপর তো লব্ধি বল শুনো, ও কিন্তু তোমার হাতের উপরে কোনো বল প্রয়োগ করছে না। যেহেতু এইরকম কনসেপ্টটা আসে, তাই সেটাকে বলা হচ্ছে আপাত ওজনহীন। যেহেতু এর লব্ধি বল শূন্য, তাহলে বস্তুটি দ্বারা মানে কি বলবো ওটাকে, মোট মোট নিম্নমুখী বল কিন্তু হয়ে যায় শূন্য। ফলে আমার এখানটায় এটাকে আপাত ওজনহীন বলা হয়। এবার এই আপাত কথাটা কেন? কারণ ওজন মানে আমরা জানি কোনো বস্তুকে পৃথিবী যে বল প্রয়োগ করে টানে। এখানে কি পৃথিবী টানছে না? টানছে, কিন্তু কোনো কারণে এটা ব্যালেন্স হয়ে যাওয়ার জন্য বস্তুটা নিম্নমুখী বল দিতে পারছে না, তাই কথাটাকে বলা হয় আপাত ওজনহীন। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। একটু ঘোরানো ছিল, একটু জিনিসটা ছিল বোঝার ব্যাপার। আশা করি সকলকে ঠিক করে বোঝাতে পেরেছি, তাই তো? কেমন বুঝছো, কেমন লাগছে ক্লাস? হ্যাঁ, শুধু দেখলে হবে? কমেন্ট করো, শেয়ার করো, বন্ধুদের সাথে জানাও যে বং মিষ্টিতে শুরু হয়ে গেছে কোশ্চেন ব্যাংকের ক্লাস। বুঝতে পারলে? ঝটপট চলো চলো চলো, আর বাকিটা আরও করতে হবে, আরও অনেক প্রশ্ন আছে। হ্যাঁ, আর অবশ্যই ক্লাস কেমন লাগছে জানাতে ভুলবে না। ওকে, নেক্সট, একটি স্টেনলেস স্টিলের বাটি জলে ভাসে কিন্তু আলপিন জলে ডুবে যায়। এটাও কিন্তু সেই একই কোশ্চেন, ওই বালতির আর পেরেকের নিয়ে যেটা ছিল। এখানে কি হবে, ধরো একটা আলপিন রেখেছি, তাহলে আলপিন যে বলটা প্রয়োগ করছে, সরি যে বল প্রয়োগ করছে না, এক মিনিট আমি বাটিটা এঁকে নিই। হ্যাঁ, তাহলে এই আলপিন, তার তো একটা নিজস্ব ওজন আছে নিচের দিকে, সেটা হচ্ছে W1, আর বাটিটারও নিজের দিকে ওজন আছে W2। তাহলে আলপিনের উপর যেটা হবে সেটা কি হবে, FB1, আর বাটির উপরে যেটা হবে সেটা কত হবে, FB2। এখন প্রশ্ন হচ্ছে এই FB1 আর FB2 এর ভ্যালুটা কি? আলপিন যতটা আয়তন জলটাকে অপসারিত করবে সেই আয়তনের জলের ওজন, তো স্বাভাবিকভাবে আলপিনের কিন্তু আয়তনটা খুবই কম, ফলস্বরূপ তার দ্বারা অপসারিত যে জল তার আয়তনও খুব কম হবে। আর সেটা যদি হয়, প্লবতা বলটা খুবই কম হবে, এবং সেটা কিন্তু আলপিনের ওজন যেটা তার থেকেও কম। যেহেতু এখানে ওজনটাই বেশি, তাই কিন্তু আলপিনটা জলের নিচের দিকে চলে যাবে, ডুবে যাবে। আর এখানে কি হয়, স্টিলের বাটির ক্ষেত্রে কিন্তু ওর যে পরিমাণ, যে ভলিউমটা অপসারিত করছে, যে আয়তনের জলটাকে অপসারিত করছে, তার যে ওজন সেটা কিন্তু বাটির ওজনের থেকে বেশি হয়, ফলস্বরূপ প্লবতা বলটা বেশি হয়। তাহলে এখানে কি হবে, এখানে প্লবতা বলটা কিন্তু বেশি হয়, আর ফলে এটা উপরের দিকেই ভেসে থাকবে উপরের দিকে বেশি তো। এবং এটা অ্যাকচুয়ালি ভাষ্য মানে এখানে সমান হওয়া উচিত। এখানে বেশি বলতে কি বোঝানো হয় জানো তো, ম্যাক্সিমাম যেটা আর কি। ঠিক আছে, এখানে আলটিমেট বোঝাতে, তুমি যদি পুরো বাটিটাকে ডুবিয়ে দিতে তাহলে দেখতে বাটিটা পুরোটা ডুববে না, ঠেলে আবার চলে আসবে। তার কারণ ওই ম্যাক্সিমাম যখন ডুবিয়ে দিচ্ছ, তখন যে ম্যাক্সিমাম যে প্লবতা বলটা কাজ করছে সেটা বাটির ওজনের থেকে বেশি। সেই জন্য সে ততটা অবধি উঠে আসে যতটা অবধি হলে তার ওই অপসারিত তরলের যে, মানে অপসারিত আয়তনের যে তরলটা, সেটার ওজন আর বাটির ওজনটা সমান হয়। সেই জন্য এগুলোতে কিন্তু আবার এটাও বলা হয় ভাসছে মানে কিন্তু আমার এইটা কি হবে, W2 এর সাথে সমান হয়ে যাবে, ফলে ওটা ভাসতে পারবে। বোঝা গেছে? ক্লিয়ার। এরপরে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে আর্কিমিডিসের নীতি প্রযোজ্য হয় না কেন? এখন আর্কিমিডিসের নীতির প্রযোজ্য হওয়ার শর্তগুলো কি ছিল বলো তো? যে অবশ্যই কঠিন বস্তুটাকে যেখানে ডোবাবো সেটা তরল বা গ্যাস হতে হবে, অর্থাৎ একটা প্রবাহী হতে হবে। আর দ্বিতীয়টা ছিল এই টোটাল সিস্টেমটাকে স্থির হতে হবে, অর্থাৎ বস্তুটির মধ্যে কোনো ত্বরণ থাকা যাবে না। এবার একটা বস্তু সে যদি অবাধে নিচের দিকে পড়ে, তার মধ্যে কি কোনো ত্বরণ কাজ করে না? করে তো, অভিকর্ষজ ত্বরণ। তাহলে অভিকর্ষজ ত্বরণ যদি কাজ করে, তাহলে সেখানে কি আর্কিমিডিসের নীতি প্রযোজ্য হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে?
তো যেহেতু আমাদের কন্ডিশন আছে স্থির হতে হবে, কোনো ত্বরণযুক্ত মানে ফ্রেম বা ত্বরণযুক্ত কোনো সিস্টেম হওয়া যাবে না, তাহলে সেই কারণে কিন্তু অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে কিন্তু অভিকর্ষজ ত্বরণ কাজ করে, এটা স্থির নয়। তাই এক্ষেত্রে আর্কিমিডিসের নীতি প্রযোজ্য হয় না, এটা বলা যায়। এবং আমরা এটাও জানি, যখন কোনো একটা বস্তু অবাধে নিচের দিকে পড়ে, তখন কিন্তু আমরা জানি, যখন কোনো একটা বস্তু অবাধে নিচের দিকে পড়ে না জি ত্বরণ নিয়ে, তখন তার মধ্যে বেগ কত হয়, বেগ বলছি, সেটাও কিন্তু আপাত ওজনহীন হয়, সেটা তখন ওজন থাকে না। কেন? ধরো এইটা পড়ছে, তুমি এটা কি করে বুঝবে? বোঝার জন্য এটা হতে পারে ওই যে একই ব্যাপার, ধরো এরকম একটা জিনিস আছে, পেনটা আছে, এখন অবাধে পড়ছে মানে এই পেনটাও যতটা স্পিডে পড়ছে, যে ত্বরণ নিয়ে পড়ছে, আমার হাতটাও সেই ত্বরণ নিয়ে পড়ছে, তাহলে দুটোই যদি একই ত্বরণ নিয়ে পড়ে, তা দুটোই তো পড়ছে, এই পেনটাকে আর এর উপর কোনো নিম্নমুখী বল দিতে পারবে না। তো তো বেসিক্যালি অ্যাকচুয়ালি আরও বড় হলে এটা আরও বেটার বোঝানো যাবে। তো অবাধে পতনশীল বস্তুর কেন তোমার ত্বরণ শূন্য হয় সেটা তোমরা পরে আরও বড় হলে খুব ভালোভাবে জানবে। এখন আপাতত এইটুকু ভাবো যে তুমি ধরো পড়ে যাও, তুমি দাঁড়িয়ে আছো, তুমি বুঝতে পারছো যে তুমি তোমার পায়ের উপরে বল প্রয়োগ করছো, এই যে মেঝেতে যখন দাঁড়িয়ে আছো তোমার একটা চাপ লাগছে, মেঝেও তো একটা রিয়াকশন ফোর্স দিচ্ছে, সেটা তুমি লাগছে বুঝতে পারবে। বাট তুমি জাস্ট ভাবো একটা অবাধে তুমি পড়ে যাচ্ছ, যারা স্কাই ডাইভিং করে, আকাশ থেকে লাফ মেরে দেয়, তারা কিন্তু ওয়েটলেস ফিল করে, তারা কোনো ওয়েট বুঝতে পারে না। ওইটাই হচ্ছে, সেই জন্য বলা হয় অবাধে পতনশীল বস্তুর কিন্তু ওজন আপাতভাবে শূন্য হয়। এগেন এখানে একই প্রশ্ন, কোনো বস্তু যদি ওজন না থাকে তাহলে তার উপরে প্লবতা বলটা কি করবো, মানে ওজন যদি, এই যে এখানে যেমন ধরো আমি কম্পেয়ার করে বললাম যে প্লবতা বলটা ওজনের থেকে কম, এখানে বলছি প্লবতা বলটা ওজনের থেকে বেশি বা সমান, যাই হোক কিছু একটা, আমাকে কিছু একটা বলতে হবে। তো বস্তু যদি আপাত ওজনহীন হয়, ওজনই যদি না থাকে, তাহলে সে জলকে অপসারিত করবে কি করে? ওজন থাকলে, তাকে পৃথিবী টানলে তবে তো সে জলটাকে অপসারিত করবে, তাই না? তো সেই কারণে কিন্তু অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে আর্কিমিডিসের নীতিটা প্রযোজ্য হয় না। তো এটা একটা অপশানস। কিন্তু আমি বলবো এইটা যদি বলতে পারো, যেহেতু আমরা শর্তগুলো পড়েছি যে টোটাল সিস্টেমটাকে, তরলটাকে স্থির হতে হবে, আর এখানে কি হয়, তরলটা কিন্তু একটা নির্দিষ্ট ত্বরণে থাকে, যেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, আর সেই কারণে এখানে কিন্তু আর্কিমিডিসের নীতি প্রযোজ্য হবে না। বোঝা গেছে? বেশ, এরপরে কি আছে? এরপরে হচ্ছে, আচ্ছা এটাও আমাদের হয়ে গেল। এরপরে আছে আমাদের, কোনো তরলে ডোবানো বস্তুর উপর ওই তরলটি কতটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে তা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। দেখো একটা বস্তুর, এই ধরো একটা জিনিস আছে, একটা বস্তু এতটা ডুবে আছে আর একটা বস্তু এতটা ডুবে আছে, তুমি খেয়াল করে বলো তো, যে বেশি পরিমাণে তরল অপসারিত করছে তার উপরে প্লবতা বলটা নির্ভর করবে তো? করবে তো? তাহলে অপসারিত তরলের আয়তনের উপরে। এবার এখানে জলের বদলে আমি সাপোজ গাঢ় নুন জল নিয়ে নিলাম। তোমরা পড়ে থাকবে যে কেন জাহাজ সমুদ্রে থেকে নদীতে ঢুকে গেলে একটু বেশি ডুবে যায়, কারণ ঘনত্বের ব্যাপার থাকে একটা, এগুলো সব আমরা পড়বো, আলোচনা করব। তো এই যে জিনিসটা আছে প্লবতার ব্যাপারটা, এখানে কি হয়, তাহলে এখানে আয়তনের উপর ডিপেন্ড করবে, তরলটা যেটা নিয়েছি তার ঘনত্ব কত সেটার উপরে ডিপেন্ড করবে। এবং আমরা কি বলেছি, অপসারিত তরলের ওজন, মানে সেই জায়গায় অভিকর্ষজ ত্বরণ কত তার উপরেই তো ওজনটা, ভর তো সেম আমরা জানি, কিন্তু কোনো জায়গায় যদি অভিকর্ষজ ত্বরণ সাপোজ 9.8 না হয় 9.6 হয়, তাহলে সেই জায়গাটায় আমার কিন্তু ওই অপসারিত তরলের যে ওজনটা সেটা কম হয়ে যাবে। কোথাও সাপোজ 10.2 হয়ে গেল, তাহলে আমার সেখানে অপসারিত তরলের যে ওজনটা সেটা বেশি হয়ে যাবে। আলটিমেট আমার তাহলে কিসের উপরে ডিপেন্ড করে বলো তো? এই ফর্মুলাটা একটু মনে রাখবে, বুয়ান্ট ফোর্স সমান ভি রো জি। এই ভিটা কি হচ্ছে? ভি হচ্ছে তরলের আয়তন, ভি হচ্ছে তরলের আয়তন। আচ্ছা, রোটা কি হচ্ছে? রো হচ্ছে ঘনত্ব, এবং জি হচ্ছে কোন স্থানের অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে, তাহলে যে ভি রো জি, দেখো এখানে কিন্তু কোনোটা কনস্ট্যান্ট নয়, ভিটাও চেঞ্জ হতে পারে, রোটাও চেঞ্জ হতে পারে, জিটাও চেঞ্জ হতে পারে। তোমরা যদি এই ফর্মুলাটা মনে রাখো তাহলে দেখবে ভি চেঞ্জ হলে হতে পারে, তাহলে তরলের আয়তনের উপর নির্ভর করে, রো চেঞ্জ হলেও এটা বুয়ান্ট ফোর্সটা প্রবলেম হয়ে যাবে, মানে প্লবতা বলটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে আমার তরলের ঘনত্বের উপরে নির্ভর করে, এবং অভিকর্ষজ ত্বরণের উপরেও নির্ভর করে কোনো স্থানের। ঠিক আছে, কারণটা আমি কিন্তু বললাম। ওকে, বেশ। আচ্ছা, এখানে আরও এই তরলের ঘনত্বটা কি বোঝাইনি? বুঝতে প্রবলেম হচ্ছে? এটাও বলে দিই। ধরো একই আমি আয়তন অপসারিত করছি,
তাহলে একই আয়তনের আমি যদি তরল অপসারিত করি, তাহলে জলের সেখানে ঘনত্বটা কম, তুলনায় গাঢ় নুন জলের ঘনত্বটা বেশি। তাহলে একই আয়তনের যদি দুটো তরল নেই, তার মধ্যে যদি একটার ঘনত্ব বেশি হয়, তার তো ভর বেশি হবে, আর তার ভর বেশি হলে তার তো কী হবে, প্লবতা বল বেশি হবে, তাহলে তরলের ঘনত্বের উপর নির্ভর করলো না। বোঝা গেছে তো? এইভাবে সব কিছু লজিক্যালি ভাববে, দেখবে একদম ক্লিয়ার হয়ে যাবে জিনিসগুলো। কে ভয় পায় বলো তো ফিজিক্সে? ফিজিক্সের মতো কোনো সাবজেক্ট আছে? তুমিই বলো, লজিক লাগাবে হয়ে যাবে, কোনো মুখস্থও করতে হবে না। আমি আমার স্টুডেন্টদেরকে বলি যে তোমরা এই যে সংজ্ঞা মুখস্থ করো, শর্ত মুখস্থ করো, কখনোই মুখস্থ করবে না। হ্যাঁ, কিছু জিনিস মনে রাখতে হয়, যেমন এই যে বুয়ান্ট ফোর্স সমান এই যে ভি রয়েছে, এইটা মনে রাখলেই হয়ে যাবে। এইটা মনে রাখলে লজিক দিয়ে তুমি বুঝে যাবে বাকি তিনটে। ঠিক আছে? তো এই রকম জিনিসগুলো কিন্তু তোমাদের আমরা আমাদের ব্যাচে এগুলো পড়িয়ে থাকি। তোমরা ভালোভাবে যদি পড়তে চাও এগুলো, এখনও সময় আছে, আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। কেমন? তাহলে চলো এরপরে আবার শুরু করি। একটি বস্তুকে স্প্রিং তুলা থেকে ঝুলিয়ে দিয়ে দেখা গেল পাট দেখাচ্ছে 10 কেজি, মানে স্প্রিং তুলায় ঝুলিয়ে দিয়েছি, তারপর দেখাচ্ছে পাট 10 কেজি। বস্তুটির ওপর ক্রিয়াশীল বলের পরিমাণ নিউটন এককে নির্ণয় করো। খুব ভালো কথা। ধরো আমার একটা স্প্রিং তুলা, এরকম স্প্রিংটা আছে, দিয়ে আমি ঝুলিয়ে দিয়েছি। এই যে যেটা আছে এর মাস হচ্ছে আমার কত, 10 কেজি। তাহলে স্প্রিংটা কখন স্ট্রেসড হবে, যখন এর ওপরে এর ওজনটা প্রযুক্ত হবে, একটা পৃথিবী যে বলে টানছে সেই বলের জন্য আমার তো স্প্রিংটা স্ট্রেচ হচ্ছে, তাতেই তো গিয়ে পার্ট দেখাচ্ছে 10 কেজি। তার মানে সে কি, পৃথিবী ওই বস্তুটাকে, মানে 10 কেজি ভরের বস্তুকে যে বল দিয়ে টানে, সমান বল প্রযুক্ত হচ্ছে ওই স্প্রিংয়ের ওপরে, তাই তো? আর সেই কারণেই বলেছে দেখো ক্রিয়াশীল বলের পরিমাণ, অর্থাৎ এখানে বস্তুর ওজনটাই বেসিক্যালি জানতে চাইছে। তাহলে আমরা জানি বস্তুর ওজন সমান এম ইন্টু জি হয়। তাহলে এম কত বাবু? এম বলে দিয়েছে আমাদের 10 কেজি। জি হচ্ছে আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা আমরা গুণ করে ফেললে পেয়ে যাব 98 নিউটন। তাহলে হয়ে গেল নিউটন এককের প্রকাশ। এবার বলে দিয়েছে ডাইনের সংজ্ঞা। ডাইনের সংজ্ঞা কি গো? ডাইনের সংজ্ঞাটা কি ছিল এটা আমি বলবো না, তোমরা বলো দেখি। দেখো আমরা বলের সংজ্ঞা জানি এফ ইকুয়ালস টু এম এ। এখন ডাইনের সংজ্ঞা বলতে এক ডাইনের কথাই বলবে। তাহলে আমার যদি এফটা এক কখন হবে, যখন এমটাও এক হবে, এটাও এক হবে। এবার এখানে ডাইন বলেছে মানে কি, সিজিএস। তাহলে ডাইন বলেছে মানে এই টোটাল সিস্টেমটা কিন্তু আমার যেটা থাকবে সেটা কিসে, সিজিএসে। তাহলে আমার মাস বা ভরের সিজিএস একক কি, গ্রাম, এবং ত্বরণের সিজিএস একক কি, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কোনো একটা বল প্রয়োগ করলে তো কোনো বস্তুর উপরে ত্বরণ তৈরি হয়। তাহলে তুমি এইভাবেই বলো, এই ফর্মুলাটা কি জাস্ট মাথায় রেখে বলো লজিক্যালি, 1 গ্রাম ভরের বস্তুর উপরে যে পরিমাণ বল প্রযুক্ত করলে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়, তাকে বলা হয় এক ডাইন। ব্যাস। কে বলেছে বই ধরে না বুঝে মুখস্থ করতে? কেউ বলেছে? বিদেশ স্যার কখনো বলে না। সবসময় এই যে এফ ইকুয়ালস টু এম এ জানো, আমার ডাইন মানে এটা যদি নিউটন থাকতো তাহলে কি বলতে, সাপোজ নিউটন দিল, কি বলতে, নিউটন হলে আমাকে এসআইতে জানতে চাইছে, তার মানে আমার এমটাও এসআইতে হবে, এটাও এসআইতে হবে। সেটা কি, এম কিন্তু এসআইতে কেজি, এ এসআইতে হচ্ছে, এ মানে অ্যাক্সিলারেশন, এসআইতে কি ইউনিট হয় তার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 1 কেজি ভরের কোনো বস্তুতে যে বাহ্যিক বল প্রয়োগের ফলে বস্তুটির মধ্যে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণের সৃষ্টি হয়, তাকে বলা হয় 1 নিউটন। এখানে যেমন বলতে গিয়ে আমার মনে পড়লো, হঠাৎ করে বাহ্যিকটা অ্যাড করে দিলে ভালো হয়। সেগুলো তো আমরা পড়তে পড়তে লিখতে লিখতে অভ্যস্ত হয়ে যাবে। তাহলে এখানেও বলতে পারো 1 গ্রাম ভরের কোনো বস্তুর উপরে যে বাহ্যিক বল প্রয়োগের ফলে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণের সৃষ্টি হয়, তাকে বলা হয় 1 ডাইন, বা সেই বলের পরিমাণকে বলা হয় 1 ডাইন। তো হয়ে গেল 1 ডাইনের সংজ্ঞা। ইজি তো, আর কি, একদম ইজি ইজি এগুলো। দেখো দেখো দেখো, এবার কি বলেছে বাবু, ঘর্ষণ বলের দুটি বৈশিষ্ট্য। ঘর্ষণ বলের দুটি বৈশিষ্ট্য কি বলো? ঘর্ষণ বল কাকে বলে? একটা তলের উপর একটা স্থির বস্তু আছে, তো সেই স্থির বস্তুটার উপরে আমি এদিকে এরকম এরকম একটা বস্তু আছে, আমি এদিকে টানছি, এই যে পেনটা আছে, টান, আয় আয় পেন, পেন আয়, পেন আয়, পেনটা আসছে না কেন? তা আসছে না মানে ওর নিশ্চয়ই কেউ না কেউ তাকে পেছন দিকে একটা বল প্রয়োগ করছে, অর্থাৎ আমি যেদিকে টানছি তার বিপরীত মুখে তাকে কেউ বল প্রয়োগ করছে, সেইটাই ঘর্ষণ বল। তাহলে ঘর্ষণ বল কিন্তু সবসময় সবসময় প্রযুক্ত বলের বিপরীতমুখী হবে সব সময়ের জন্য। ঘর্ষণ বল সবসময় প্রযুক্ত বলের বিপরীতমুখী, এবং এটা কি হবে, একটি নির্দিষ্ট মান অবধি
প্রযুক্ত বলের একটি নির্দিষ্ট মান অবধি প্রযুক্ত বলের সাথে পরিবর্তিত হয়। এই ব্যাপারটা কার কার মনে আছে? কার কার মনে আছে বলো দেখি। কি ছিল? আমি যদি একটা স্থির বস্তুর উপরে কোনো বল প্রয়োগ করছি না, তাই ঘর্ষণ বলও নেই, জিরোর জন্য জিরো। আমি যখন 1 নিউটন বল প্রয়োগ করছি তখনও বস্তুটা স্থির আছে। স্থির আছে মানে ওর উপর লব্ধি বল শূন্য, তার মানে কেউ না কেউ তাকে পেছন দিকে বল প্রয়োগ করছে। তো সেটা আমরা জানি ঘর্ষণ বল। তাহলে আমরা যেহেতু 1 নিউটন দিচ্ছি, তাহলে ও 1 নিউটন দিচ্ছে, তবেই তো বস্তুটা স্থির আছে। আমরা একটু বাড়ালাম, 2 দিলে তখনও স্থির আছে, তার মানে ঘর্ষণ বলটাও 2 হচ্ছে। 3 দিলাম তখনও স্থির আছে, তার মানে আবার ঘর্ষণ বল 3 হচ্ছে। 4 দিলাম তাতেও স্থির আছে, তাতে ঘর্ষণ বলটা কিন্তু তাহলে 4 নিউটন হলো। যখন আরেকটু বাড়িয়ে 4.5 করে দিলাম টুক করে চলে এলো। তার মানে ওই ঘর্ষণ বলটা আর বাড়তে পারলো না। যখন আমি বল প্রয়োগ করলাম, ও তাহলে ঘর্ষণ বলটা কিছুটা বাড়তে 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 একটা নির্দিষ্ট মান অবধি পৌঁছলো। এর অ্যাকচুয়ালি গ্রাফটা কেমন হয় জানো তো? এইরকম হয়। এদিকে যদি তুমি প্রযুক্ত বল দাও আর এদিকে যদি তুমি ঘর্ষণ বল দাও, তাহলে তুমি যত বল বাড়াবে এটা এরকম একটা বাড়তেই থাকবে। বাড়তে বাড়তে একটা নির্দিষ্ট মান অবধি গেল। এইটাকে আমরা কি বলি? এইটাকে বলি স্থির অবস্থার সর্বোচ্চ মান। এফএস মানে স্ট্যাটিক ফ্রিকশন আর ম্যাক্স মানে ম্যাক্সিমাম। তো তারপরে একটুখানি ডাউন হয়ে এটা আবার সোজা সরলরেখায় চলতে শুরু করে। এই পোর্শনটাকে বলা হচ্ছে স্থিত ঘর্ষণের মান, আর এই পোর্শনটাকে বলা হচ্ছে চল ঘর্ষণের মান। এগুলো সব আছে ডিটেলসে, সব কিন্তু আমাদের ক্লাসে পড়ানো হয়েছে। ওকে, তো আশা করি তোমরা সকলে জানো। এরপরে আছে যে হাফ লিটারের একটি তরল ভর্তি বোতলের ভর হচ্ছে 1 কেজি। তো আমার কি বলে দিয়েছে বাবু? ভলিউম বলে দিয়েছে হাফ লিটার, খুব ভালো কথা। আর বোতলের ভর বলে দিয়েছে কত? 1 কেজি। আচ্ছা, বোতলের ভর বলে দিয়েছে 1 কেজি। তো এবার বলেছে তরলের ঘনত্ব সিজিএস এককে নির্ণয় করো। তো কি আছে? সিজিএস এককে, তার মানে আমার কেজি যেটা আছে তাকে সিজিএস করলে কি হবে? আমার 1000 গ্রাম হবে না? হ্যাঁ ঠিক আছে স্যার। আর ভলিউমটাকে লিটার থেকে তাহলে কি হবে? আমাকে সেন্টিমিটার কিউবে করতে হবে। এবার আমরা এইটা জানি যে 1 সেন্টিমিটার কিউব সমান 1 ml, তাই তো? তাহলে এটা হাফ লিটার আছে মানে বাবু 500 ml নয়? তাহলে আমি 500 ml করে নিলাম, সেখান থেকে লিখলাম তাহলে 500 সেন্টিমিটার কিউব। তাহলে আমার দেখো ভর পেয়ে গেছি এবং আয়তন পেয়ে গেছি। তাহলে আমার এখানে ঘনত্বটা কত হবে গো? ঘনত্ব হবে বস্তুর ভর বাই আয়তন। তার মানে আমার এখানে ঘনত্ব হয়ে যাচ্ছে 1000 গ্রাম, আর নিতে হয়ে যাচ্ছে এখানে 500 সেন্টিমিটার কিউব। তাহলে দেখো এটা পুরো 2 কেটে যাচ্ছে। তার মানে আমার যেটা তরলটির ঘনত্ব বেরোলো 2 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কি ক্লিয়ার তো? বোঝা গেছে? একদম ইজি ছিল, কিন্তু জাস্ট হাফ লিটার বলে দিয়েছে, তোমাদের ইচ্ছে করে লিটারে বলেছে, লিটার থেকে সেন্টিমিটার কিউবে যাতে কনভার্ট করতে হয়। বোঝা গেছে? এবার তুমি আরও একটা ধরতে পারো যে স্যার 1 লিটার মানে তো 1 ডেসিমিটার কিউব। তাহলে আমি এটাকে হাফ ডেসিমিটার কিউব থেকে তুমি সেন্টিমিটার কিউব করতে পারো, তাতেও একটা ভ্যালু পাবে। অথবা তুমি যদি লিটার থেকে এমএল করে, এবার তুমি জানো যে 1 ml সমান 1 সেন্টিমিটার কিউব, সুতরাং 500 ml মানে 500 সেন্টিমিটার কিউব, সেটাও ঠিক। তুমি যেভাবে ভাববে, আলটিমেট আমার কনভার্সনটা হচ্ছে যেন সঠিক হয়। বোঝা গেছে? ক্লিয়ার? বেশ। এরপর হচ্ছে আমাদের আবার একটা কোশ্চেন দিয়েছে, কি বলেছে যে একটি বোতলের জলের ভর 1 কেজি এবং বোতলের মেঝের ক্ষেত্রফল হচ্ছে a। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের একটা বোতল। তাহলে এর মধ্যে কি আছে? টোটাল আমার 1 কেজি জলের ভর আছে। তাহলে এই যে তার এই স্পর্শতল যেটা আছে, এই বরাবর নিচের দিকে একটা বল প্রয়োগ করবে, সেটা কত? যা ওজন সেইটাই। তাহলে যা ওজন সেইটাই। তাহলে আমার যে ওজনটা কত আগে বের করে নিতে হবে। এম ইন্টু জি যদি করো, তাহলে দেখো এটা 1 কেজি এবং জি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে আমার নিউটন। তাহলে আমার ভর হচ্ছে 9.8 নিউটন। ঠিক আছে, তাহলে এটা আমার কি? এটাই বল। এবার চাপ সমান কি জানি আমরা? প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। তাহলে প্রযুক্ত বলটাই তো এখানে ওজন, তাহলে ওজন বাই ক্ষেত্রফল যদি করি, তাহলে দেখো 9.8 বাই এ হবে। ঠিক আছে, কেন? এই যে বলেছে বর্গ মিটার, এ বর্গ মিটার বলে দিয়েছে, তাহলে আমার এখানে কি হয়ে যাবে? নিউটন পার মিটার স্কোয়ার হয়ে যাবে। ওকে, এরিয়ার ভ্যালুটা বলে দিয়েছে, এ যেহেতু বলে দিয়েছে তাই মনে হচ্ছে যেন এ লিখলাম, তাহলে হঠাৎ করে কি চলে এলো? বেসিক্যালি এটা লিখতে হতো এ সমান এ মিটার স্কোয়ার। এটা যদি এক্স ওয়াই হতো তাহলে বুঝতে সুবিধা হতো যে ঠিক আছে স্যার এর বদলে এক্সটা বসালাম, এখানে তো মানটাই সেম দিয়েছে তাই না? তাই আমি ডব্লিউ এর জায়গায় 9.8 নিউটন বসালাম। আচ্ছা দাঁড়াও তো, এটা এইভাবে করে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে,
ডব্লিউর ভ্যালুটা হচ্ছে 9.8 নিউটন, আর এ হচ্ছে আমার এ মিটার স্কোয়ার। তাহলে হলো যে 9.8 বাই এ নিউটন পার মিটার স্কোয়ার। ব্যাস ব্যাস এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আর কি, একদম সোজা জিনিস, কোনো ব্যাপার আছে? কোনো ব্যাপার নয়। এরপরে হচ্ছে সাম্যাবস্থায় ভাসনের শর্তগুলি লেখো। এখন বস্তু একটা ভাসবে কি করে? এখন সাম্যাবস্থার জন্য এটা একটা তোমাদের বলা দরকার, এটা তোমরা জানো কি না, এটা অ্যাকচুয়ালি মনে হচ্ছে একটু হায়ার ক্লাসে দিয়েছে। ঠিক আছে, আমি বোঝানোর চেষ্টা করছি। ধরো এরকম একটা বস্তু আছে, ঠিক আছে, বস্তুটা এরকম ভাসছে, বস্তুটার ভর কেন্দ্র হচ্ছে এই জায়গাটায়, এটা হচ্ছে তার ভর কেন্দ্র। আর সাপোজ এই নীলটা হচ্ছে সাপোজ এর হচ্ছে প্রবণতা কেন্দ্র, অর্থাৎ প্রবণতা মানে এই জায়গাটায় কিন্তু প্রবণতা উপরের দিকে কাজ করছে, আর ভর কেন্দ্রটা হচ্ছে কোনোভাবে এই জায়গাটায় নিচের দিকে কাজ করছে। এখন তোমরা বলো এই একটা বস্তু, এর যদি ওজন নিচের দিকে কাজ করে আর বল যদি ওপর দিকে কাজ করে, তাহলে বস্তুটা ঘুরে যাবে না? ঘুরে যাচ্ছে তো। বল ওপর দিকে কাজ করছে, এই যে দেখো আমি আমার ডান হাত অর্থাৎ তোমাদের বাম দিকে যেটা আছে সেটা দিয়ে আমি নিচের দিকে বল প্রয়োগ করছি, আর আমার বাম হাত অর্থাৎ তোমাদের ডান দিকে যেটা আছে সেটা দিয়ে দেখো আমি কিন্তু ওপরের দিকে বল প্রয়োগ করছি। তাহলে যখন যে দুটো বিপরীতমুখী বল কিছুটা দূরত্ব থেকে থেকে কাজ করছে, বস্তুটা ঘুরে যাবে। তখন আলটিমেট কী হবে বলো তো? বস্তুটা ঘুরে যাবে, বস্তুটা এরকমভাবে ঘুরে যাবে। তাহলে কি এটা সাম্যাবস্থায় থাকতে পারলো? থাকতে পারলো না। এটা কখন সমস্যা হবে? দেখো এখানে বস্তুটাকে যে আমি ধরো এই জায়গাটা আমি ধরেছি, বস্তুটাকে যদি এরকম ধরতে যেয়ে দেখো এটা পড়ে যাচ্ছে, কেন বলো তো? কেন বলো তো? আমি এই জায়গাটা ধরে উপরের দিকে বল প্রয়োগ করছি, পৃথিবী একে মাঝখানে এই দিকটায় ধরে টানছে, তো এখানেও কিন্তু এরকম ব্যাপারটা হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি এর ভর কেন্দ্র এইখানটায়, আমি যদি এইখানটাতেই ধরি, দেখো আমি আলতো করেই ধরেছি, তাতেও দেখো কিন্তু পেনটা গলে পড়ছে না, একদিকেই আছে, কারণ এর ভর কেন্দ্রটা এখানে। তাহলে ভর কেন্দ্রটা এই 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 বিন্দুটা বরাবর, মানে এরকম বরাবর নিচের দিকে কাজ করছে, আমি যেটা ধরেছি ওপর দিকে এই একই বিন্দুতে কাজ করছে। তো একই বিন্দুতে যখন কাজ করবে তারা একে অপরকে ক্যান্সেল আউট করে যাবে, তখন কিন্তু আমাদের ওটা সাম্যাবস্থায় চলে আসবে। মানে এই ধরো একটা বস্তু, তাহলে এই হচ্ছে তার বিন্দু, তাহলে এখানেও যে ওর ওজনটা কাজ করছে এই একই বিন্দু বরাবর কিন্তু উপরের দিকে তার বুয়ান্ট ফোর্স বা প্রবণতা বলটাও কাজ করছে, তবেই সে সাম্যাবস্থায় ভাসতে পারবে, না তো এরকম করে টলবল করবে, তাই না? এবার তুমি ভাবছো ঠিক আছে বস্তু স্যার কি আর সমস্যা। ভাবো নৌকা ভাসছে, একদিকে এমন তোমরা একদিকে হয়তো বন্ধুরা কিছু দুষ্টুমি করে একদিকে এমন সাইড হয়ে গেলে নৌকার ভর কেন্দ্রটা শিফট হয়ে গেল, প্রবণতা কেন্দ্র কিন্তু নৌকার কোন দিকে ভর সেটা ভাবে না, সে দেখে আমার এই টোটাল আমার এই আয়তনটা ডিসপ্লেস করেছে, অপসারিত করেছে, তাহলে এর মাঝখানেই আমি দেবো। তো তখন যখন দেখবে নৌকাটা হেলে যায়, খেয়াল করেছো কেন একদিকে চলে গেলে নৌকাটা হেলে যায়? তার কারণ এইটাই, ভরকেন্দ্র একটু সরে যায় বলে সে একটু হলেও হেলে যায়, এমনভাবে হেলে যায় যাতে তার প্রবণতা কেন্দ্রটা আবার সমান সমানে চলে আসে, দিয়ে হেলে দাঁড়িয়ে থাকে। যদি খুব বেশি পাসপোর্স হয়ে যায় তাহলে তো পুরো নৌকাটাই উল্টে যাবে। এখানেও তাই। তাহলে সাম্যাবস্থায় ভাষণের শর্তগুলো কি হলো? ভাষণের শর্ত মানে অবশ্যই তোমার এখানে যেটা হবে সেটা কি, ডব্লিউ সমান এফ বি হতে হবে, অর্থাৎ বস্তুর ওজন এবং তার প্রবণতা বলটাকে সেম হতে হবে, এবং বস্তুর যে ভর কেন্দ্র, বস্তুর ভর কেন্দ্র ও প্লবতা কেন্দ্র বলে ওটাকে, বস্তুর ভর কেন্দ্র এবং প্লবতা কেন্দ্র একই সরল রেখায় থাকবে, একই সরল লেখায় থাকবে। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। ভরকেন্দ্র এবং প্লবতা কেন্দ্র একই সরলরেখায় থাকবে, আর আমার বস্তুর ওজন আর যে প্লবতা বল সেটা কিন্তু সমান হতে হবে, না তো ভাসবে না, তো ডুবে যাবে তো, তাই না? ওকে, বেশ। এবার বলেছে আর্কিমিডিসের নীতিটা লেখো, এটা তো অলরেডি আমরা আলোচনা করে ফেললাম। এর জন্য প্রয়োজনীয় দুটি শর্তগুলো এক্ষুনি আলোচনা করলাম বোধ হয় না? শর্তগুলো কি? এক হচ্ছে তরল বা গ্যাসে অর্থাৎ কোনো প্রবাহিতে কঠিনটি নিমজ্জিত করতে হবে, অর্থাৎ কোনো প্রবাহী, এবার এই প্রবাহীটার মধ্যে কিন্তু দুটো হয়, একটা হচ্ছে তরল হয় আর একটা কিন্তু গ্যাস হয়, ঠিক আছে? এটা 1 নম্বর। আর 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে টোটাল সিস্টেমটাকে, অর্থাৎ তরলটিকে স্থির অবস্থায় থাকতে হবে, স্থির
অবস্থায় থাকতে হবে। বোঝা গেছে? তাহলে তরলটিকে স্থির অবস্থায় থাকতে হবে। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের দুটি শর্ত। এবার বলেছে নেক্সট কি আছে, বলেছে যে কোনো বস্তুর মোট ভরকে তার মোট আয়তন দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কি পাবো। আচ্ছা, কোনো বস্তুর মোট ভর, আচ্ছা এমকে আমরা যদি আয়তন দিয়ে ভাগ করি ভি দিয়ে, তাহলে এটা দেখো এটা চেনা চেনা লাগছে। এটাকে কি বলে বলো তো? এটাকে বস্তুর ঘনত্ব বলে, যেটাকে আমরা রো দিয়ে ডিনোট করি। তাহলে বস্তুটির কোন ধর্ম পরিমাপের রাশি পাওয়া গেল? এটাই হচ্ছে বস্তুর ঘনত্ব। এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। আর ঘনত্বের এসআই একক কি? এসআই একক কি গো? এম বাই ভি, মানে কেজি পার মিটার কিউব। এসআই একক বলেছে যে, তাহলে আমার এটা হয়ে যাবে, সরি উল্টো লিখে দিচ্ছি, কেজি পার মিটার কিউব। এইটা হচ্ছে আমাদের এসআই এককটা। আর যে পরিমাপের রাশিটা পাওয়া গেলে সেটা হচ্ছে ঘনত্ব। একদম ইজি ইজি জিনিস আছে। আর কিছু আছে তাহলে? কোনো কঠিন লাগছে নাকি? এবার বলেছে দেখো লোহার কড়াই জলে ভাসে কিন্তু লোহার বল জলে ডুবে যায় কেন? একই কোশ্চেন। একটা জল ভর্তি জিনিস আছে, এখানে লোহার কড়াই একটা আছে, সেটা কিন্তু এইভাবে ভাসছে, ঠিক আছে? আর লোহার বলটা কিন্তু সে ডুবে যাচ্ছে কেন? এর যে ওজন, জল কতটুকু, এইটুকু অংশটা, এ কতটুকুই বা, আর এটাকে 2 দেই, এটাকেও 2 দেই, আর এর হচ্ছে যেটা ওজন হচ্ছে W1, আর এর উপরে প্রযুক্ত বল হচ্ছে B1। এখানেও কনসেপ্টটা কি? তাহলে দেখো বলের দ্বারা অপসারিত যে তরল, তার ওজন কিন্তু আমার এই বলের ওজনের থেকে কম। অর্থাৎ আমার যে এর যে বুয়ান্ট ফোর্সটা আছে সেটা কিন্তু অবশ্যই W2, অর্থাৎ বলের ওজনের তুলনায় বলের উপর প্রযুক্ত বলের মান কিন্তু কম। সুতরাং ওজন যেহেতু বেশি তাই সেটা ডুবে যায়। আর এখানে কি হয়? এখানে হচ্ছে যে এটা যেটা আছে, যে বুয়ান্ট ফোর্সটা যেটা আছে সেটা কিন্তু আমার এটার সাথে হয় বেশি হবে অথবা সমান হবে। বেশি কি অর্থে? এই যে বললাম পুরোটা ডুবিয়ে দিলে, যেটা আমরা ম্যাক্সিমাম বুয়ান্ট ফোর্স বলে একটা জিনিস জানি, যে সর্বোচ্চ প্রবণতা বল, সেটার একটা কনসেপ্ট আছে। মানে কোনো বস্তুকে পুরোপুরি ডুবিয়ে দিই, তুমি দেখবে কিছু বস্তু আছে একটুখানি ডোবে বাকিটা উপরে থাকে। কেন থাকে জানো? কারণ বস্তুটাকে যদি পুরোপুরি ডুবিয়ে দিতাম তাহলে তার যে মোট যে আয়তন আছে, সেই আয়তন মানে সেই অপসারিত আয়তনের যে তরলের ওজন সেটা হয়তো অনেক বেশি হয়ে যেত, বেশি হয়ে যায়। মানে পুরোটা ডুবিয়ে দিলে বস্তুর ওজনের থেকে প্রবণতা বল বেশি হয়ে যায়, তাই ওটাকে ঠেলে বাইরে বের করে দেয়। দিয়ে ততটুকু অংশই ডুবে থাকে যতটুকু অংশর মানে যে আয়তনটা ডুবে থাকে সেই আয়তনে জলের যে বা তরলের যে ওজন সেটা হচ্ছে পুরো বস্তুটার ওজনের সাথে সমান হয়ে যায়। সেই জন্য এইভাবে লেখা হয়, বেশি হবে অথবা কম হবে। বেশি হলে ঠেলে বাইরে বের করে দেবে, আর সমান হয়ে গেলে যেই জায়গায় রেখে দেবে সেই জায়গাটায় তোমার থাকবে। তো এটা কিন্তু বলা যায়। তো যাই হোক, যেটা বলছিলাম, তো লোহার কড়াইয়ের ক্ষেত্রে কড়াইয়ের ওজন বস্তুর মানে কড়াইটির উপর প্লবতা বলের থেকে কম হয়, সুতরাং তাই ওটাকে ভাসিয়ে বের করে রাখে, বা সমান হয়েও বলতে পারো। ওকে, ক্লিয়ার হয়ে গেছে? এবার হচ্ছে কি আমাদের নেক্সট কোয়েশ্চেন, 2 বর্গমিটার অঞ্চল জুড়ে 14 নিউটন বল কাজ করছে, ওই অঞ্চলে চাপের মান কত হবে? আচ্ছা, আমাদের মেড অঞ্চলটা অর্থাৎ এরিয়াটা বলে দিয়েছে 2 বর্গমিটার, 2 মিটার স্কোয়ার। আর বলটা প্রযুক্ত কত হচ্ছে বাবু? বল প্রযুক্ত হচ্ছে 14 নিউটন, এটাও বলে দিয়েছে। আমাকে জানতে কি যে চাপ, ও আচ্ছা, চাপ মানে কি? চাপ মানে আমরা জানি বল বাই ক্ষেত্রফল হয়। দেখো চেক করে নাও, এখানে সবগুলো এসআই আছে, তো নিউটনটাও এসআই, মিটার স্কোয়ারটাও এসআই। ঠিক আছে, তাহলে আমাকে আর কিছু ভাবতে হবে না। তাহলে বল হচ্ছে 14, এরিয়া হচ্ছে 2, তাহলে আমাদের চাপের একক কি? নিউটন পার মিটার স্কোয়ার। দেখো এমনি তো মিলে যাচ্ছে, 14 নিউটন আর নিচে 2 মিটার স্কোয়ার, তাহলে আমার নিউটন পার মিটার স্কোয়ার এইভাবে মিলিয়ে নেবে সবসময়। তাহলে আমার এখানে চাপটা হয়ে গেল পি সমান 7 নিউটন পার মিটার স্কোয়ার। ব্যাস, এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, এবার বলেছে একটি পাত্রে 10 লিটার জল আছে, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। এই যে এইটা বলে দিয়েছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এখানে তাহলে কি দেখো বাবু, এখানে হচ্ছে জলের ভলিউমটা হচ্ছে 10 লিটার। পাত্রের তলদেশে চাপ কত? মানে আমাকে এনিহাও ফোর্স লাগবে, তাহলে আমাদের ফোর্সটাও জানতে হবে আর পিটাও জানতে হবে। ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল হচ্ছে 0.1 বর্গমিটার। এখন হচ্ছে আমরা দেখো জানি যে জলের ঘনত্বটা হয়, যেটা জলের ঘনত্ব হয় কত? জলের ঘনত্ব হয় 1 কেজি পার লিটার। ঠিক আছে, 1 কেজি পার লিটার হয়, 1000 কেজি পার মিটার কিউব হয়,
আর তোমার 1 গ্রাম/সেন্টিমিটার কিউব হয়। তো এইটা যেহেতু জানো, তুমি জানো তাহলে 1 লিটারের ওজন হয়, মানে 1 লিটারের ভর হয় 1 কেজি। তাহলে এইখান থেকে তুমি বলতে পারো যে জলের ভরটা হবে স্যার আমার যদি এইটা হয়, আমি কি রো সমান m/v, তো তাহলে m সমান কি, m সমান রো ইন্টু ভি হবে না? তাহলে রো ইন্টু রো তো 1, তাহলে রো 1 তার সাথে যদি ভি গুণ করে তাহলে আমার কত আসবে, 10 কেজি আসছে। তাহলে আমার এমটা বেরিয়ে গেল 10 কেজি। এখন 10 কেজি হচ্ছে বস্তুর ভর, তাহলে তার ওজনটা কত গো? তাহলে ওজনটা হচ্ছে আমার কত, ওজন হচ্ছে আমি জি দিয়ে গুণ করলে যেটা পাবো সেইটা, তাহলে 98 নিউটন। খুব ভালো কথা। তাহলে আমি নিম্নমুখী বলটা পেয়ে গেলাম, যেটা অ্যাকচুয়ালি বস্তুর ওজন, আর আমাদের এরিয়া দেওয়া আছে। তাহলে চাপটা কি, আর এটাই তো অ্যাকচুয়ালি ফোর্স, তাই না? তাহলে চাপটা কি, চাপ মানে আমরা জানি ফোর্স বাই এরিয়া, তাহলে এখানে ফোর্সটাই ডব্লিউ, তাহলে ডব্লিউ/এ করলে আমার চলে আসছে এখানে 98, আর এখানে কোথায় 0.1, এখানে নিউটন ছিল, এখানে মিটার স্কোয়ার ছিল, তাহলে নিউটন/মিটার স্কোয়ার। তো ফাইনালি আমার যেটা চলে আসছে পি সমান 980 নিউটন/মিটার স্কোয়ার। তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? কিভাবে হলো, কেন হলো সেটা বোঝা গেছে কি? ঠিকঠাক তো? ওকে। এখানেও আবার একই প্রশ্ন, এক টুকরো লোহা জলে ডুবে যায় কিন্তু লোহা তৈরি জাহাজ জলে ভাসে কেন? আরে এক টুকরো লোহা সে যতটা আয়তন অপসারিত করছে সেই পরিমাণ জলের ওজন লোহার ওজনের থেকে অনেক কম, ফলে লোহার উপরে কিন্তু মোট মানে লব্ধি বলটা নিম্নমুখী হয়। আমার ওজন বেশি প্রবণতা কম, তাহলে ওজনের দিকেই তো বলটা সরবে না, যেদিকে বেশি বল প্রযুক্ত হবে, তাহলে আমার বলটা ডুবে যায়। আর লোহার জাহাজ তৈরি দেখো ওটা অ্যাকচুয়ালি কী হয়, জাহাজটা যে এত বড় আয়তনটা হয়, তুমি বলবে স্যার তাহলে লোহারও তো ওজন আছে, তাহলে তার অত বড় আয়তন না হয় বেশি হলো, কিন্তু ভর কি বেশি হচ্ছে না? না। কেন বলো তো? কারণ জাহাজ বলো, লোহার কড়াই বলো, স্টেনলেস স্টিলের বাটি বলো, এগুলো কি কেউ নিরেট হলে ডুবে যেত? যেহেতু ফাঁপা, এ যে আয়তনটা মানে সরাচ্ছে, অপসারিত করছে, কিন্তু সেই আয়তনের সমান তুমি যদি দেখো স্টিলের বাটির বেশি ঘনত্ব, কিন্তু ওই আয়তন বরাবর তুমি যদি দেখো, দেখবে ওখানে তো কিছু বাতাসও আছে, বাতাসের কতটুকু ঘনত্ব, তাই ওই পরিমাণ যে আয়তনটা যেটা হলো সেটা কিন্তু গড় ঘনত্ব অনেক বেশি কমে যাচ্ছে। ফলে আলটিমেট আমার এই টোটাল বাটি আর বাতাস মিলে টোটাল যে আমার আয়তনটা হওয়ার কথা, তার যে মোট ওজন তুলনায় অপসারিত জলের ওজন অনেক বেশি হয়ে যায়। জাহাজের ক্ষেত্রে সেম কেস, জাহাজ যতটাই ডুবে থাকুক, জাহাজের যে বিশাল বড় জাহাজ, বিশাল ওজন, নিম্নমুখে কাজ করছে, সবই জানা আছে, কিন্তু সে তার এই ফাঁপা স্ট্রাকচারের জন্য যে পরিমাণ আয়তনের বা যে আয়তনের তরলটাকে অপসারিত করে দিচ্ছে, সেই আয়তনের তরলের ওজন কিন্তু এই টোটাল জাহাজের থেকে বেশি হয়ে যাচ্ছে, ফলস্বরূপ জাহাজটা ভেসে থাকে। তোমরা খেয়াল করে দেখবে যে কোনো ফাঁপা জিনিস কিন্তু সেই কারণে ভেসে থাকে। আমরা ভাবি যে বাতাস আছে বলে ভেসে আছে, একদিক থেকে ঠিকই বাতাস আছে বলেই ভেসে আছে, বাতাস আছে বলেই ওর একটু মোট যে গড় ঘনত্বটা কমে যাচ্ছে, কিন্তু আলটিমেট কিন্তু কারণটা এইটা, আলটিমেট ওর এই ও যত বড় আয়তন, ফাঁপা মানে কি ভেতরে কিছু নেই, তাহলে আয়তন বড় হতে পারে, তোমার কি ভর তো কম। তাহলে জাহাজের ক্ষেত্রে তাই, স্টেনলেস স্টিলের বাটির ক্ষেত্রে তাই, লোহার কড়াইয়ের ক্ষেত্রে তাই, ও যে পরিমাণ বা সে বস্তুটি বা জাহাজটা যে পরিমাণ তরলকে অপসারিত করছে, সেই অপসারিত তরলের ওজন জাহাজের সামগ্রিক ওজনের থেকেও বেশি, সুতরাং জাহাজটির উপর প্রযুক্ত প্রবণতা বল জাহাজটির ওজনের থেকে বেশি, আর সেই কারণে কিন্তু জাহাজ এত বিশাল ভারী হওয়া সত্ত্বেও ভেসে থাকতে পারে, এবং তার কারণ হচ্ছে তার স্পেশাল স্ট্রাকচার। ক্লিয়ার? ওকে, এটা হয়ে গেল। তাহলে এটা তাহলে আমাদের হয়ে গেল। আর এখানে হচ্ছে দুটো কোশ্চেন রেখেছি যেটা তোমাদের গতদিন আলোচনা হয়েছিল। এটা কি বলো তো, এটা অ্যাকচুয়ালি এটা কেন দিলাম, তুমি বলবে স্যার আগের দিন তো হয়ে গেছিলো, তাহলে কেন দিলাম? অ্যাকচুয়ালি আমি আগের দিনের ভিডিওটা যখন দেখছিলাম, মানে যেটা পার্ট 1টা যেটা দেওয়া হয়েছে, তখন বুঝলাম যে একটু ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে কিভাবে, তোমরা খেয়াল করে দেখবে যে কোশ্চেন ব্যাংকে এই কোশ্চেনটা যখন আছে, এটা তো পর্ষদের কোশ্চেন, ওখানে উত্তর দেওয়া থাকে, উত্তরটা দেওয়া আছে ভেসে থাকা কাঠের টুকরোর ওজনের চেয়ে তার উপর ক্রিয়াশীল প্রবণতার মান বেশি। আমিও সেইটা দেখে সেই রকম করে বলে গেছি, কিন্তু পরে দেখলাম যে এটা কিন্তু উত্তরটাই ভুল আছে, কারণ আমরা যেটা বইতে পড়েছি সেই লজিকটা কিন্তু মিলছে না। তো সেই জন্য ওই রিলেটেড যে কোশ্চেন দুটো ছিল, দুটোর ক্ষেত্রে একই ভুল হয়ে গেছে তোমাদের। এবং ওটা অ্যাকচুয়ালি হয় কখন, যখন অ্যাকচুয়ালি যেটা বলেছিলাম না যে ম্যাক্সিমাম বুয়ান্ট ফোর্স বা সর্বোচ্চ প্রবণতা বল, ওই জিনিসের যে ধারণাগুলো যখন তোমরা আরেকটু বড় হলে ক্লাস 9-এ গেলে পড়বে, তখন বুঝতে সুবিধে হবে।
কিন্তু এখন তোমরা কি জেনেছো ক্লাস 8-এ, যে বস্তু যখনই ভাসবে স্থির হয়ে ভাসছে। তো স্থির কখন থাকবে? যখন বাইরে থেকে বল প্রযুক্ত হবে না। অর্থাৎ আমার ওই বস্তুটার উপরে কিন্তু, ধরো এই পেনটা আছে, তাহলে এই বস্তুটার উপরে নিম্নমুখী বল আর ঊর্ধ্বমুখী বল দুটোই সমান হবে, এটা জানি তো। তাহলে এখানে কিন্তু দুটোই যদি সমান হয়, তাহলে নিম্নমুখী বল মানে বস্তুর ওজন, ঊর্ধ্বমুখী বল মানে বস্তুর প্লবতা। তাহলে স্থির হয়ে ভাসছে মানেই কিন্তু হবে প্লবতা বল সমান বস্তুর ওজন। এটা নিয়ে আর কোনো ঝামেলার দরকার নেই। তোমরা খেয়াল করে দেখবে গতদিন যখন এটা করছিলাম, এটা কিন্তু আমাকে অনেকটা ছবি টবি এঁকে এগুলো বোঝাতে হয়েছিল, কারণ যে অ্যান্সারটা ছিল ওটা দেখলে আমি বায়াসড হয়ে গেছিলাম। তো তাতে কিন্তু আমি কোনোভাবে বোঝাতে পারছি না তোমাদেরকে, কারণ নর্মালি আমরা জানি প্লবতা বলের মানটা ওজনের সাথে সমান হওয়ার কথা ভাসমান অবস্থায়। এবং যেটা হয় সেটা ক্লাস 9-এ গেলে পরে পড়বে, যে ওটা ওই যে বললাম যে সর্বোচ্চ প্লবতা বল বা ম্যাক্সিমাম বুয়ান্ট ফোর্স। তো সেই জিনিসটার কনসেপ্ট না হলে কিন্তু ওটা বোঝাবো যাবে না। ম্যাক্সিমাম বুয়ান্ট ফোর্সটা কি, তো কথা যখন বলছি বলেই দিই। ধরো তোমার এক বালতি জল আছে, ওখানে যদি তুমি একটা ফাঁপা প্লাস্টিকের যে বলগুলো হয় সেগুলো নিয়ে ডুবিয়ে দাও, তুমি খেয়াল করবে বলটাকে যেন কেউ উপর দিকে ঠেলছে। যখন তুমি এই যে জোর করে ডুবিয়ে রেখেছো তখন ফিল করতে পারবে যে কেউ একটা নিচ থেকে ঠেলছে। এই যে ঠেলাটা, এইটা হচ্ছে যখন প্লবতা বলটা তোমাকে ঠেলছে। তো উপর দিকে তুমি ফিল করছো মানে কি, বস্তুটাকে তো পৃথিবী টানছে, তা সত্ত্বেও বলটা আমার হাতে বল প্রয়োগ করছে। আমি যখন এরকম করে চেপে রাখছি, বলটা আমার হাতে বল প্রয়োগ করছে, তার মানে প্লবতা বলকে ঠেলছে। তো সেই ক্ষেত্রে কিন্তু প্লবতা বলটা ওজনের থেকে বেশি হয়। এবং হয় বলি তুমি ওই অবস্থায় যদি মানে ওই প্লাস্টিকের বলটাকে তুমি জলের ভেতরে ছেড়ে দাও, দেখবে সে লাফিয়ে উঠে এলো দিয়ে। তো এই যে যখনই লাফিয়ে উঠে আসছে, তখন কিন্তু সম্ভব প্লবতা বল বস্তুর ওজনের থেকে বেশি। কারণ কোনো একটা বেশি কম হওয়া মানে কি, আমার সেই দিকে বলটা প্রযুক্ত হবে। সোজা ব্যাপার। বস্তুর ওজন যদি প্লবতা বলের থেকে বেশি হয় তাহলে বস্তুটা ডুবে যায়। তাহলে উঠে আসবে কখন? যখন প্লবতা বল বেশি হবে। তাহলে যে কোনো এক প্লবতা বল ঊর্ধ্বমুখী, তাহলে সেটা যদি বেশি হয় তাহলে বস্তুটাই টোটাল উপরের দিকে চলে আসছে। ওজন নিম্নমুখী, তাহলে যদি প্লবতা বল এবং ওজনের মধ্যে ওজনটা বেশি হয় তাহলে বস্তুটা ডুবে যাচ্ছে। কিন্তু ভাসছে মানে তো স্থির হয়ে আছে, তাই না? ভাসছে মানে তো স্থির হয়ে আছে, অর্থাৎ ওর উপরে মোট লব্ধি বল বা মোট যে বল সেটা হচ্ছে শূন্য। সেটা হতে গেলে কি হতে হবে? বিপরীতমুখী সমান মানের বল দরকার। তাহলে প্লবতা বল এবং বস্তুর ওজন তো বিপরীতমুখী আমরা জানি, তাহলে অবশ্যই সমান হবে, তাই তো ও ভাসছে। তো সবসময় কিন্তু ভাষণ মানে মনে রাখবে, ভাষণ মানে কিন্তু প্লবতা বল সমান বস্তুর ওজন, এইটা। তাহলে এবার এইখানটায় দেখো আমরা যেটা করেছিলাম, একটি পাত্রের জলে একটি বড় কাঠের টুকরো স্থির হয়ে ভাসছে, ভাসছে তো, এবং একটি লোহার পেরেক দিতে সেটা ডুবে গেল। তো এখানে কি, লোহার পেরেক ডুবে গেল মানে কি, প্লবতা বল যতটা না দিচ্ছে তার থেকে বেশি হচ্ছে পেরেকটার ওজন, তাহলে ওটা ডুবে যাবে। আর ভাসছে মানে বস্তুর ওজন যা, প্লবতা বলও তার উপর ততটা প্রযুক্ত হচ্ছে, তাই সমান। তাহলে এখানে দেখো ভেসে থাকা কাঠের টুকরোর ওজন তার উপর ক্রিয়াশীল প্লবতার মান সমান হতে হবে। এইটাই হবে আমাদের ঠিক অ্যান্সার। তবে হ্যাঁ, প্রথমটা পড়েই তোমরা এটা করে দেবে না, এটা গতদিন হয়েছিল আমার মনে আছে বলে বলে দিলাম, ঠিক আছে। তবে প্রথমটা পড়েই কিন্তু তোমরা এরকম টিক মেরে দেবে না, তোমরা সবটা পড়বে। তো দেখো, তো ভেসে থাকা কাঠের টুকরোর ওজনের চেয়ে তার উপর ক্রিয়াশীল প্লবতার মান বেশি। বাবু, প্লবতার মান যদি বেশি হয় সেটা কখন? ধরো কাঠটাকে আমি নিচে জলের নিচে ডুবিয়ে রেখেছি, সে ভেসে ভেসে উপরের দিকে উঠে আসছে, তখন সম্ভব যে ওজন যতটা না তাকে নিচের দিকে টানছে, মানে পৃথিবী তাকে যতটা না বল দিয়ে নিচের দিকে টানছে তার থেকে বেশি বলে তরলটা উপরের দিকে ঠেলছে বা জলটা উপরের দিকে ঠেলছে, সেখানে আমি বলতে পারি প্লবতার মান বেশি। কিন্তু এখানে তো তা হচ্ছে না, এখানে তো বলেই দিচ্ছে স্থির হয়ে ভাসছে, তাহলে এটা কিন্তু আমার হবে না। ডুবে যাওয়া লোহার পেরেকের ওজন তার উপর ক্রিয়াশীল প্লবতার মানের চেয়ে কম। ওজন যদি ক্রিয়াশীল প্লবতার মানের থেকে কম হতো তাহলে এখানেও কিন্তু পেরেকটাকে ঠেলে তুলে দিত, কিন্তু পেরেকটা ডুবে যাচ্ছে, তাহলে এটা হবে না। লোহার পেরেক ডুবে গেছে কারণ তার উপরে জল কোনো ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করেনি। এটা কি সম্ভব? তুমি একটা পেরেককে ডোবাচ্ছ মানে সে তো মিনিমাম একটু হলেও তোমার আয়তন সে ডিসপ্লেস করছে, অপসারিত করছে। তাহলে সেই মিনিমাম একটুও যদি তরল থাকে তার তো একটা ওজন থাকবে। আর আর্কিমিডিসের সূত্র অনুযায়ী অপসারিত তরলের ওজন সমান বস্তুর উপর প্রযুক্ত প্লবতা বল। তাহলে সেই মিনিমাম যদি একটু হলেও তোমার যদি আয়তন থাকে তাহলে সেই মিনিমাম একটু হলেও প্লবতা বল থাকবে। প্লবতা বলটা কিন্তু শূন্য হয়ে যাবে না তার মানটা। তাহলে এই যে প্লবতার বল, ওই যে বলেছে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করেনি মানে কি, প্লবতা বল শূন্য, তাহলে এটা কিন্তু হবে না, অর্থাৎ ডিটাও হলো না। তাহলে
আমার কারেক্ট অ্যান্সার হবে এ। এইটা গতদিন বি বলা হয়েছিল, তো তোমরা যারা করেছো এটা আজকের ভিডিওটা দেখে এটা কিন্তু একটু কারেকশন করে নেবে, কেমন? ভেরি গুড। এরপরের কোশ্চেনটা দেখো। এরপরের কোশ্চেন হচ্ছে যে একটি বস্তুকে তরলে নিমজ্জিত করা হলো, বস্তুটি ওই তরলে আংশিক নিমজ্জিত অবস্থায় স্থির হয়ে ভাসবে। আবার দেখো, স্থির হয়ে ভাসবে, ভাষা মানে কি বলেছি? ভাষা মানেই কিন্তু প্রবণতা বল সমান বস্তুর ওজন। এবার ধরো ছবি আঁকি, ছবি এঁকে বললে কি হবে? এই ধরো একটা তোমার পাত্র আছে, সেখানে জলটা হয়তো এরকম আছে, এই পোর্শনটা বস্তুর এই পোর্শনটা জলের নিচে ডুবে আছে, তাহলে সে অপসারিত করেছে এই আয়তনটা, তাহলে এই আয়তনের যে জল অপসারিত করেছে তার ওজন বস্তুর টোটাল ওজনের সাথে সমান। তাহলে বস্তুর যদি টোটাল ওজন ডব্লিউ হয় আর প্রবণতা বলটা কি হবে? বুয়ান্ট ফোর্স, অর্থাৎ এফ সাফিক্সে বি লিখলাম। তাহলে এই বুয়ান্ট ফোর্স আর এটা যদি সমান না হয় তাহলে এটা কি ভাসতো? যদি বুয়ান্ট ফোর্স বেশি হতো তাহলে তো ঠেলে তুলে দিত, যদি ওজন অর্থাৎ ওয়েটটা বেশি হতো তাহলে তো নিচের দিকে নেমে যেত, মানে ডুবে যেত। ভাসছে মানে কিন্তু আমার অতি অবশ্যই ডব্লিউ সমান এফ বি হতেই হবে। তাহলে দেখো এখানে যেটা আমরা করেছিলাম প্রবণতা বল গ্রেটার দেন বস্তুর ওজন, ওটা হবে না, একই রকম ভুল এটাও হয়ে গেছিল। আমাদের কারেক্ট অ্যান্সারটা হবে প্রবণতা বল সমান বস্তুর ওজন। এইটাও তোমাদের আগের দিন করানো হয়েছিল, তো তোমরা যারা যারা এটা ক্লাসটা অ্যাটেন্ড করেছিলে তারা দেখে নেবে, এই দুটো জিনিস কারেকশান করে নিও, কেমন? আর বাকিগুলো কোনো প্রবলেম হয়নি। আর আমি বুঝতেই পারছো আমি সমস্ত পুরনো ভিডিওগুলো দেখি এবং তোমরা কে কী বলছো আমি কিন্তু কমেন্টগুলোও পড়ি, তাই ক্লাসগুলো কেমন লাগছে সেটা জানাও। কোনো কোয়ারিজ থাকলে সেটা কমেন্ট করে জিজ্ঞেস করো। আর অতি অবশ্যই যেহেতু এরকম আলোচনাগুলো আরও বেশি বেশি করে আসছে, আরও আসবে, তো তোমরা কিন্তু এগুলো বন্ধুদের সাথে শেয়ার করবে, কেমন? আচ্ছা, এরপরে কি আছে দেখি। ও থ্যাংক ইউ, থ্যাঙ্কস টু অল অফ ইউ। আর আজকের এই ক্লাসটা দেখার জন্য, আমাদের সাথে থাকার জন্য থ্যাংক ইউ। তোমরা ভালো করে পড়াশুনো করো, তোমাদের ভালো রেজাল্টই কিন্তু বংমিষ্টির আসল শক্তি। একদম আসল শক্তি। তো তোমরা যখন ভালো করে পড়াশুনো করে বলবে যে হ্যাঁ আমি বংমিষ্টিতে পড়েছিলাম, বিদেশ স্যার এটা করিয়েছিলেন, কমেন্টে হয়তো এসে বলবে, তখন কিন্তু আমাদেরও শুনতে ভালো লাগবে, এইটুকুই আমাদের চাওয়া। তো তোমরা ভালো করে পড়াশুনো করো, পরীক্ষার জন্য রেডি হয়ে যাও, রিভিশন শুরু করে দাও। আমরা কোয়েশ্চেন ব্যাংক শুরু করে ফেলেছি। তো আজকে আমাদের চ্যাপ্টার 1টা কমপ্লিট হয়ে গেল। তো এটা কিন্তু তোমরা ভালো করে রিভাইজ করে নাও। কোয়েশ্চেন ব্যাংকে মোটামুটি যা যা কোয়েশ্চেন আছে সব কিন্তু আমরা করে ফেললাম। ওকে, তাহলে আজকের মতো এখানেই শেষ। ওকে, আর তোমরা যারা ইউটিউবে দেখছো, আমার ইউটিউবের স্টুডেন্টদের জন্য একটা নতুন জিনিস বলার আছে, সেটা হচ্ছে এইরকম ক্লাস যদি তোমরা আরও পেতে চাও, আমরা আমাদের কিন্তু ব্যাচে, দিশা ব্যাচে, অষ্টম শ্রেণীর জন্য যে দিশা ব্যাচটা আছে, এই অষ্টম শ্রেণীর জন্য যে দিশা ব্যাচটা আছে, এই দিশা ব্যাচেও কিন্তু আমরা সব কিছু একদম ভালোভাবে পড়াই। শুধু দিশা ব্যাচ নয়, 8-এর জন্য দিশা আছে, 9-এর জন্য দীপ্তি আছে, 10-এর জন্য দিগন্ত আছে। সবগুলো ব্যাচে কিন্তু আমরা খুব ভালোভাবে কেয়ারফুলি জিনিসগুলো পড়াই। লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস হয় আমাদের। এই যে কোশ্চেন ব্যাংকের যে অ্যানালাইসিসগুলো থাকবে বা আমরা যে হোমওয়ার্কগুলো থাকবে সেগুলো আমাদের অ্যাপে আপডেট করার সুযোগ আছে। তো তোমরা যদি এখানে আমাদের অ্যাপে ঢোকো, তোমরা যদি আমাদের এই ব্যাচ কোর্সটাকে যদি জয়েন করো, কোর্সে যদি তোমরা জয়েন করো, তাহলে কিন্তু এগুলো ইজিলি পেয়ে যাবে, কেমন? আর তোমরা যারা এখনও ভাবছো যে ঠিক আছে স্যার তো ভালোই পড়াচ্ছেন, বংমিষ্টিতে ভালো পড়া হচ্ছে, তাহলে তোমরা অতি অবশ্যই ওই যে কোনায় এই যে নাম্বারটা দেওয়া ছিল না, এই দুটো নাম্বার হচ্ছে বংমিষ্টি হেল্পলাইন নাম্বার, ঠিক আছে? এই দুটো নাম্বার হচ্ছে বংমিষ্টি হেল্পলাইন নাম্বার, বংমিষ্টি হেল্পলাইন নাম্বার, এই দুটো, ঠিক আছে? তো এই দুটো নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে এবং তোমাদের যারা নাম্বারটা চাও ভিডিওটা এখানে পজ করে নাম্বারটা তুলে নাও, কেমন? আর তোমরা যারা পাশাপাশি তোমার বন্ধুরা কেউ যদি যুক্ত হতে চায় তাদেরকে এটা জানাও। বড় বড় দাদা দিদিরা যদি কেউ থাকে তোমাদের 9-এ পড়ে, 10-এ পড়ে, বা পরিচিত কেউ যদি থাকে, সবাইকে বলো। তোমাদের জন্য এত কিছু আর কি। তাহলে আজকের মতো এখানেই থাক, আর এর পরের চ্যাপ্টারটা নিয়ে আমরা খুব তাড়াতাড়ি চলে আসবো। ততদিন তোমরা একটু হয়তো টাইম লাগবে, তবে ততদিন তোমরা বাকি যে সাবজেক্টের যে ভিডিওগুলো যাবে সেগুলো তোমরা দেখো। শুধু ভৌতবিজ্ঞান পড়লে হবে না, কিন্তু সবগুলোই পড়তে হবে। তো বাকি যে জিনিসগুলো সেগুলো তোমরা দেখো, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা হবে। তাহলে দেখা হচ্ছে, থাকবে তো? টাটা আজকে।